নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। বয়ঃসন্ধিকাল। বন্ধুরা, এই বয়ঃসন্ধিকাল হলো এমন একটা সময় যখন নিষিদ্ধ জীবনের প্রতি আকর্ষণ থাকে সবচেয়ে প্রবল। আর এই আকর্ষণের টানেই বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীরা প্রায় নিজস্ব নিরাপত্তার আবেষ্টনীর বাইরে, তার চেনা পরিচিত গণ্ডির বাইরে পা দিয়ে ফেলে। আর তখনই তাদের জীবনে নেমে আসে দুঃসময়ের কালো মেঘ। আজ আপনাদের ঠিক এমনই একটা গল্প শোনাবো। আজ শোনাবো শ্রদ্ধেয় সমরেশ মজুমদারের চৌকাঠে পা। গল্প পাঠ শুরু করার আগে বলি, আমাদের চ্যানেলে আজ যারা প্রথমবারের জন্য এলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। আর আমাদের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলছি, গল্প পাঠ ভালো লাগলে গল্পের লিঙ্কটি আপনার বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না কিন্তু। আসুন এবার তাহলে গল্পে ফিরি। শুরু হচ্ছে শ্রদ্ধেয় সমরেশ মজুমদারের চৌকাঠে পা। সুড়ঙ্গ দিয়ে ওপরে উঠে এলো ওরা। ট্রাম থেকে নেমে হাওড়া স্টেশনের ভেতরে ঢোকার রাস্তাটা জানত বনি। ওপাশ থেকে হুড়মুড়িয়ে লোক নামছে। নিপার বুকের ভিতর এখন দমকলের ঘণ্টা। বাস থেকে নামার পরেই এটা শুরু হয়ে গেছে। বনি বলল, তুই ওই রকম মুখ করছিস কেন রে? যে দেখবে সেই বুঝবে। নিপা চেষ্টা করলো অন্যরকম মুখ করতে, কিন্তু কিভাবে যে করতে হয় বুঝতে পারছিল না। ওর কেবলই মনে হচ্ছিল আশেপাশের যে কোনো মানুষ হয়তো বলে উঠবেন, এই নিপা, তুমি এখানে? হাঁটতে হাঁটতে বনি বলল, আমাদের ইউনিফর্মগুলো কিন্তু ছাড়তে হবে। কোথায় ছাড়ি বলতো? নিপা ওর দিকে তাকালো। কেন? বা, স্কুলের ইউনিফর্ম দেখলে তো যে কেউ বুঝতে পারবে যে আমরা চলে এসেছি। তারপর থেমে গিয়ে চারপাশে তাকালো, বলল, আরো ওপরে চল। আমি আর বাড়িতে যাব না, কখনো না। রেজাল্ট দেখলে মা আমাকে ঠিক মেরে ফেলবে। নিপা কিছু বলল না। গতকালই মিস বলে দিয়েছিল কারা কারা প্রমোশন পায়নি। আজ রেজাল্ট কার্ড হাতে পেয়েও সেটাই জেনেছে, ফিজিক্স আর অঙ্কে ফেল। বাবা এটা স্বপ্নেও ভাবতে পারবে না। বাবার সামনে ওই কার্ড নিয়ে দাঁড়ানো যায় না। মা হয়তো বকবে, হয়তো কাঁদবেও, কিন্তু বাবা? বনি বলল, এসে গেছি। ওই যে বড় খড়ি, ওর নিচেই দাঁড়িয়ে থাকবে ওরা। দুজনের হাতেই কাজ করা চটের ব্যাগ ঝোলানো। ওই ব্যাগেই বই নিয়ে স্কুলে যায় ওরা। আজ তার তলায় লুকিয়ে আনা হয়েছে দুটো স্কার্ট, একটা তোয়ালে, টুথপেস্ট, ব্রাশ, হলদে চিরুনি আর কয়েকটা রুমাল। ওপরে খাতাপত্তর। গতকাল রেজাল্ট কি হয়েছে জানার পরেই এই সিদ্ধান্ত। একটু একটু করে জমানো 170 টাকাটা সঙ্গে এনেছে নিপা। এতদিন সেটাকে অনেক টাকা বলে মনে হতো তার। বনি বড় ঘড়ির দাঁড়িয়ে বলল, স্বপনটা চিরকালের লেট লতিফ। সেই সরস্বতী পুজোর সময় মনে আছে? আমাদের 15 মিনিট দাঁড় করিয়ে রেখেছিল। স্বপন হলো বনির বয়ফ্রেন্ড, যাদবপুরে পড়ে। সরস্বতী পুজোর সময় প্রোগ্রাম করেছিল বনি। সেই সময়ই অতীনের সঙ্গে আলাপ। সারা দিন চারজন টই টই করে শহরটা ঘুরেছিল। যেসব জায়গায় বাবার যাওয়ার সম্ভাবনা নেই সেইখানে গিয়ে বসেছিল, এই যেমন ভিক্টোরিয়ায়। আর সেইখানে গিয়েই অতীন তাকে বলেছিল, আই লাভ ইউ নিপা, আই অ্যাম ডাইং ফর ইউ। স্বপন বনিকে নিয়ে বসেছিল দূরের একটা গাছের তলায়, অতীন তার পাশে। প্রথম আলাপ। সঙ্গে সঙ্গে নাকের ডগায় ঘাম জমেছিল, মুখে রক্ত। কোনো রকমে জিজ্ঞাসা করেছিল, কেন? ইউ আর সামথিং। তুমি কি, তুমি তা নিজেই জানো না। যা, তুমি তো আমাকে চেনোই না, কখনো দেখোইনি। শুনেছি, স্বপন আমাকে বনির কাছে শুনে সব বলেছে।
তাছাড়া কাউকে চিনতে অনেক সময় লাগে না, বুঝেছ? এক মুহূর্তই যথেষ্ট। তুমি আমাকে প্রমিস করো আর কাউকে ভালোবাসবে না। ওর হাত ধরেছিল অতীন, আর সঙ্গে সঙ্গে চমকে উঠেছিল নিপা। হাতটা ছাড়িয়ে নিয়ে ঠোঁট কামড়ে বলেছিল, ভেবে দেখি। কিন্তু চোখের সামনে তখন বাবার মুখ। 2 বছর আগেও বাবা তাকে জড়িয়ে ধরে বলতো, মাগো একবার বল, আর কাউকে ভালোবাসি না তোমাকে ছাড়া। সেই কোন ছেলেবেলা থেকে এই অভ্যাস বাবার। বাবার গায়ের গন্ধ তার খুব ভালো লাগতো। কিন্তু ইদানিং বাবা সেইভাবে আর জড়িয়ে ধরে না। তার শরীর যখন পাল্টে গেল, সেই গোপন ব্যাপারটা মা যখন আরও গোপনে বুঝিয়ে দিল, তখন থেকেই বাবা যেন কেমন দূরে দূরে। তবু কখনো তার কাঁধ জড়িয়ে আদর করার চেষ্টা করলে সে নিজেই বিরক্ত হয়েছে। আহ, বিরক্ত করো না। বাবা তার দিকে প্রথম প্রথম অবাক হয়ে তাকাতো। সে যে বিরক্ত হয়, হতে পারে, তা যেন বিশ্বাসই করতো না বাবা। এখন করে। বনি বলল, এই লেডিস ওয়েটিং রুমে ঢুকে জামা পাল্টে আসবেই। নিপা কি বলবে বুঝতে পারছিল না। বাঁদিকের একটা সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়ে দুজন লোক ওদের দেখছে। সমস্ত শরীর শিরশির করে উঠল তার। বনিকে তো মোটেই নার্ভাস বলে মনে হচ্ছে না। ক্লাসের সবাই বলে বনির মধ্যে কেমন একটা ছেলে ছেলে ভাব আছে। বনি ঘড়ি দেখল। আচ্ছা, কি ব্যাপার বলতো, ওরা তো আসছে না। তুই এখানে দাঁড়া, বুঝলি, আমি একটা ফোন করে আসি। ওই যে ওই কোণে ফোনের বুথ আছে। দ্রুত মাথা নাড়ালো নিপা। না, আমি একা দাঁড়িয়ে থাকতে পারবো না। বনি হাসল। তুই একটা কেবলি, চল। বনি যে স্টেশনটা ভালো করে চেনে তা বোঝা যাচ্ছে। ও এমনভাবে হাঁটছে যেন বাড়ির লোকেরা সঙ্গে আছে। এতক্ষণে নিশ্চয়ই হইচই বেড়েছে। বাবা মাকে বকছে, মা প্রতিবাদ করছে। প্রতি বছর রেজাল্ট বের হওয়ার দিন বাবা মা একসঙ্গে তাকে নিয়ে স্কুলে আসে। আজও এসেছিল। রাস্তার ওপাশে গার্জেনদের ভিড় দাঁড়িয়েছিল। ওরা সবাই চলে গেল, অথচ নিপা আসছে না দেখে নিশ্চয়ই হেডমিস্ট্রেসের কাছে খোঁজ নিয়েছে। আর তখনই জানতে পেরেছে রেজাল্টের কথা। বনির সঙ্গে সে যে পাশের দরজা দিয়ে বেরিয়ে আসবে তা তো কেউ ভাবতেই পারেনি। আচ্ছা, এখন কি করবে? নিশ্চয়ই বুয়া মামার বাড়িতে খোঁজ নেবে, অথবা রীতা মাসির ওখানে। পাড়ায় ওর কোনো বন্ধু নেই। মা কারোর সঙ্গে মিশতে দেয় না। 5 ফুট 2 ইঞ্চির মেয়ে সুন্দরী বলে মায়ের অস্বস্তির শেষ নেই। এবার ক্লাস 9 হলেও মা চাইতো সবাই যেন তার দিকে চোখ বন্ধ করে থাকে। তারপর বিকাশ জেঠুর কাছে নিশ্চয়ই ছুটে যাবে বাবা। বিকাশ জেঠু লালবাজারের বড় অফিসার। সেটা কখন যাবে? বুথের সামনে বেশ ভিড়। বনির পাশে চুপচাপ দাঁড়িয়েছিল নিপা। সুযোগ আসা মাত্র বনি ভেতরে ঢুকে বলল, ব্যাগটা ধর। নিপাও বুথের ভিতরে পা রেখে স্বস্তি পেল। যেন এখন 3 দিকের মানুষ তার উপর আর নজর রাখতে পারছে না। মিনিট 2 অন্তত 10 বার নাম্বারটা ঘোরালো বনি। প্রতিবারেই রিলে করার মতো বলে যাচ্ছে এনগেজড। এখন আরও 2 জন অপেক্ষা করছে টেলিফোন করবে বলে। তার একজন বেশ ছিমছাম চেহারা, মুখের ভঙ্গিটা অনেকটা জ্যাকি শ্রফের মতো। সে হেসে জিজ্ঞাসা করল, লাইন পাওয়া যাচ্ছে না? বনি আরও জোরে রিসিভার আঁকড়ে নাম্বার ঘোরাতে শুরু করলো, কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। লোকটা বলল, অত জোরে ঘোরালে স্টেশনের টেলিফোন কথা বলবে না। হয় আমারটা আমাকে করতে দাও, নইলে তোমাদের সাহায্যও করতে পারি। কি সাহায্য করবেন? বনি খিচিয়ে উঠল। রাগ করছো কেন? এটা পাবলিক টেলিফোন। দাও, আমি লাইন ধরে দিচ্ছি। হাসিটা এমন যে বনিও রিসিভার হস্তান্তর করল। অতএব নিপা নেমে দাঁড়ালো। লোকটা স্বচ্ছন্দে তুমি করে বলছে। বনিকে না হয় বড় দেখায়, কিন্তু রিসিভারটা কানে ঠেকিয়ে লোকটা জিজ্ঞাসা করল, নাম্বারটা? বনি ওকে একটা আদুলি আর নাম্বারটা দিল। শুনে নিয়ে নাম্বার ঘোরালো লোকটা, কিন্তু এবারেও কিছু হলো না।
বনি মন্তব্য করল, পারলেন না তো? লোকটা জবাব না দিয়ে আবার চেষ্টা করল। এবার ওর ঠোঁটে হাসি ফুটল। নরম গলায় জিজ্ঞাসা করল নাম্বারটা ঠিক আছে কিনা। তারপর রিসিভারটা বনিকে দিয়ে বলল, নাও কথা বলো। থ্যাংক ইউ। বনি স্মার্ট হলো। হ্যালো, হ্যাঁ স্বপন আছে? হ্যাঁ, নেই? কোথায় গেছে? কাল মালদায় গিয়েছে মায়ের সঙ্গে। ও, কবে আসবে? ও আচ্ছা, ঠিক আছে। না না, আমার নাম বলতে হবে না। ঠিক আছে, আমি রাখছি। বনির মুখে এখন মেঘ, যেন কেঁদে ফেলবে ও। কোনো রকমে রিসিভারটা নামিয়ে রেখে বেরিয়ে এসে বলল, স্বপন নেই, মালদায় গিয়েছে। এখন আমরা কি করব? সে কি রে, ওরা আসবে না? নিপাও হতবম্ব। কাওয়ার্ড, ব্যাকবোন নেই। বনির চোখে জল, ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিল সে। আমাকে বিট্রে করেছে। আমি আমি এখন কি করব? আমি আত্মহত্যা করব। বেঁচে থাকার কোনো মানে হয় না নিপা। কান্না পাচ্ছিল নিপারও। দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিন্তু তার একবারও অতীনের জন্য মন খারাপ করছিল না। অতীন আসবে না ভেবে কষ্টের বদলে কেমন যেন একটা স্বস্তি হচ্ছিল, এবং তার বদলে ভয় করছিল বনি আত্মহত্যা করতে পারে বলে। ওই তো ওপাশে ট্রেন, তার তলায় পড়ে গেলেই তো হলো। সে বনির হাত ধরল। বনি, চল বাড়িতেই ফিরে যাই। না। মাথা নাড়ল বনি। তারপর ছোট্ট রুমালে চোখ মুছল। আমি চিঠি লিখে রেখে এসেছি, নিজের জীবন নিজে ঠিক করে নিলাম, আমার খোঁজ করো না। এরপর আমি আর বাড়িতে ফিরতে পারবো না, অসম্ভব। আমি আমি আত্মহত্যাই করব। এই বনি প্লিজ, তুই আত্মহত্যা করলে আমি কোথায় যাব? তুই তুই জানিস না নিপা, স্বপন আমাকে বউ বলতো, বলতো আমাকে কখনো ছেড়ে যাবে না। আর আজ আমাকে এখানে আসতে বলে মাকে নিয়ে মালদায় চলে গেল। মা ঠিকই বলে, পুরুষ জাতটাই বেঈমান। দ্বিতীয়বার চোখ উপচে জল এলো। তোমরা এইভাবে কান্নাকাটি করলে পুলিশ নির্ঘাত ধরে নিয়ে যাবে। একদম পিছনে দাঁড়িয়ে লোকটা কথা বলতেই ওরা চমকে ফিরে তাকালো। লোকটা মিষ্টি করে হাসল। টেলিফোনে বন্ধুকে পাওনি তাই কাঁদতে হবে? বনি কথাটা শেষ হওয়া মাত্র নিপাকে বলল, চল। আর ঠিক এই সময় একজন বয়স্ক ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন। কি ব্যাপার, কাঁদছো কেন খুকি? সঙ্গে সঙ্গে নিপা ফ্যাকাশে হয়ে গেল। লোকটার চেহারা বিকাশ জেঠুর মতো, নিখাত পুলিশ। বনিও মাথা নামালো। আর সেই সময় পিছনের লোকটা বলে উঠল, হই যা হয়, রেজাল্ট বেরিয়েছে, কান্নাকাটি তাই। ও, পাশ করেনি? হ্যাঁ, দাদা খুব রাগী তো, তাই ভয় পাচ্ছে। তা আপনার কে হয় এরা? একজন ভাইজি, আর ও পাশের বাড়িতে থাকে। বাড়ি নিয়ে যান। লোকটি বলল, চলো, এখন কান্নাকাটি করে কি হবে? পড়াশুনো না করার সময় তো মনে ছিল না। চলো, ট্রেনের আর দেরি নেই। কেমন যেন একটা ঘোরের মধ্যে ওরা কিছুটা দূর হেঁটে এলে লোকটা বলল, আর একটু হলেই তো হয়েছিল আর কি। রেলওয়ে পুলিশের বড় কর্তা, আমি না থাকলে এতক্ষণ তোমাদের চালান করে দিত। পুলিশের খাতায় একবার নাম উঠলে। তা কোথায় যাবে তোমরা? নিপা বনির দিকে তাকালো। বনির মুখে এখন কান্না নেই। সে বড় ঘড়িটার দিকে তাকাচ্ছে, সেখানে কেউ নেই। তারপর বনি বলল, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। লোকটা বলল, শোনো, পাগলামি করো না। তোমরা স্কুল ইউনিফর্মে ঘুরলে পুলিশ তোমাদের ধরবে। কারো আসার কথা ছিল নিশ্চয়ই? প্রশ্নটা নিপার দিকে তাকিয়ে সে মাথা নেড়ে হ্যাঁ বলল। লোকটা জিজ্ঞাসা করল, তোমাদের খিদে পায়নি? চলো, ওই রেস্টুরেন্টে বসে স্থির করি কি করা যায়।
এখানে দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই। লোকটা আগে আগে হাঁটছিল, কিছু না ভেবেই ওরা অনুসরণ করল। বনি ফিসফিস করে বলল, এই লোকটাকে কিরকম মনে হচ্ছে রে? জ্যাকি শ্রফের মতন। ভাগ, 25-26 বছর বয়স হবে না? স্বপনদের থেকে অনেক বড়। খারাপ লোক মনে হয়? কি জানি, আমার ভয় করছে রে। চল বাড়ি ফিরে যাই। তুই যা, আমি বাড়ি যাব না, বনি জেদি গলায় বলল। ফিশ ফ্রাই খুব ফেভারিট বনির। নিপার আবার ফিশ ফিঙ্গার ভালো লাগে। লোকটার নাম জেনেছে ওরা, সুন্দর সেন। বনি বলল, আপনাকে প্রফেসর বলে মনেই হয় না। নিপা বলছিল আপনাকে নাকি জ্যাকি শ্রফের মতো দেখতে। সে আবার কে? হ্যাঁ? সুন্দর এমন মিষ্টি হাসলো যে বনি চোখ বড় করল। ও মা, আপনি হিন্দি সিনেমা দেখেন না? তোমরা খুব দেখো বুঝি? রবিবারে আর চিত্রহারে। কিন্তু তা তো হলো, তা তোমরা এখন কি করবে? কোনো আত্মীয়র বাড়িটারি নেই? নিপা বলল, আমার এক পিসি থাকেন আসানসোলে। তা সেখানেও তো খবর যাবে। আসলে মালদা থেকে স্বপন না ফেরা পর্যন্ত তোমাদের কোথাও একটা থাকতে হবে, বুঝলে? সুন্দরকে চিন্তিত বলে মনে হলো। এই আধ ঘন্টার মধ্যে ওরা সুন্দরকে পছন্দ করে ফেলেছিল। খুব স্নেহপ্রবণ, মিষ্টি ব্যবহার এবং সবসময় ওদের সাহায্য করতে চাইছে। কথা বলছে যখন, তখন মনে হচ্ছে সমানে সমানে বেশ গুরুত্ব দিচ্ছে, বাবা মায়ের মতো তুচ্ছ করছে না। সুন্দর বলল, এক কাজ করতে পারো, তোমরা আমার গ্রামের বাড়িতে চলো। সেখানে আমার বৌদিরা আছেন, তাদের সঙ্গে কয়েকদিন থাকো। এর মধ্যে আমি স্বপনকে নিয়ে ওখানে হাজির করছি। ভেবে দেখো তোমরা। ওরা কিছু বলবেন না? কে, বৌদিরা? না না, ওরা আমাকে চেনেন, একদম নিরাপদ তোমরা ওখানে। বাসে যে এত ভিড় হয় কে জানতো। হাওড়া থেকে ট্রেনে একটা জায়গায় নেমে বাসে উঠেছিল ওরা। গ্রামের মানুষগুলো বারংবার ওদের দিকে তাকাচ্ছিল। এই ধরনের বাসে ওরা আগে ওঠেনি। জানলা দিয়ে ধানের ক্ষেত, পুকুর, তাল গাছ দেখতে কি ভালোই না লাগছিল। বাসটা যেখানে নামিয়ে দিল সেখানে একটা বিরাট বটগাছ, তার তলায় কয়েকজন দাঁড়িয়ে আছে। বিকেল হয়ে এসেছিল। সুন্দর বলল, তোমাদের হাঁটতে কষ্ট হবে এবার, চলো শর্টকাট করি, গাড়ির পথ ধরলে বেশি হাঁটতে হবে। খুব মজা লাগছিল ওদের। মাথার উপর নীল আকাশটা কি নীল, দুপাশে পাকা ধানের ঢেউ। ওরা আলের উপর দিয়ে হাঁটছিল। সুন্দর হঠাৎ খোলা গলায় গান ধরল, আজ ধানের খেতে রৌদ্র ছায়ায়। সঙ্গে সঙ্গে সুন্দরকে আরো ভালো লাগলো নিপার। নিজের অজান্তেই সে গলা মেলালো। এই মুহূর্তে তার বুকে কোনো ভয় জমেছিল না। মাঠের প্রান্তে একটি দোতলা বাড়ি, পিছনে পুকুর, অনেকটা জায়গা জুড়ে বাগান। আশেপাশে কোনো বাড়ি নেই। ওরা ভেতরে ঢোকা মাত্র কয়েকটি মহিলা হাসি মুখে এগিয়ে এলেন। সুন্দর বলল, এই হলো আমার 3 বৌদি। আর বৌদি, এই হলো বনি, আর ওর নাম হলো নিপা। খুব ভালো মেয়ে। ওরা এখানে কিছুদিন থাকবে, বুঝলে? কিন্তু কেউ যেন না জানে যে ওরা এখানে আছে। কেন গো, কি ব্যাপার? ছোটজন প্রশ্ন করল। বড়জন বকে উঠল, আহ, এখনো পায়ে ধুলো আর প্রশ্ন করলি তুই? এসো এসো তোমরা। বড়জন ওদের ওপরের ঘরে নিয়ে গেলেন। আমাদের এখানে অনেকগুলো ঘর, তোমাদের থাকতে মোটেই অসুবিধে হবে না। আঁচলে বাঁধা একটা চাবির তোড়া থেকে খুঁজে ওপাশের বন্ধ ঘরের তালা খুললেন তিনি। চমৎকার সাজানো ঘর। এরকম ফাঁকা মাঠের মধ্যে এমন ঘর ভাবাই যায় না। বৌদি বললেন, এখানেই তোমরা থাকবে, কেমন? এদিকের জানলায় দাঁড়ালে কেউ তোমাদের দেখতে পাবে না। ওপাশে জলা, বড় রাস্তা বাড়ির এপাশে, সেদিকে না গেলেই হলো। ও হ্যাঁ, আমাদের কিন্তু ভাই সাহেবি বাথরুম নেই,
পুকুরেই আমরা স্নান করি ভোরবেলায়। তবে তোমাদের জন্য মুখ হাত ধোয়ার জল তুলে দিচ্ছি, নিচে কল পায়খানা আছে। তা কি ব্যাপার বলো তো, বাপ মায়ের সঙ্গে ঝগড়া? এবার মুখ নিচু করল নিপা। এতক্ষণে নিশ্চয়ই মা বাবা পাগল হয়ে গিয়েছে। মুড়ির সঙ্গে নারকোল খেতে খেতে বনি বলল, দারুণ না? নিপা মাথা নাড়ল। তার মুড়ি খেতে ভালোই লাগে না, চোয়ালে ব্যথা হয়ে যায়। কিন্তু এক প্লেট ফিশ ফিঙ্গার সেই সকালে খাওয়ার পর এখন এটা অমৃত লাগছে। ওদের সামনে ছোট দুই বৌদি বসে আছে হাঁটু মুড়ে। ছোট বৌদি বলল, তোমাকে কি মিষ্টি দেখতে, ঠিক সিনেমার নায়িকার মতো। তা প্রেমিকরা এলো না কেন ভাই? বনি কিছু বলল না, মুখ নামালো। নিপা প্রতিবাদ করল, ওর বয়ফ্রেন্ড। বনিও প্রতিবাদ করল, এই অতীন তোকে বলেছে না আই লাভ ইউ? আমি শুনেছি। আমি তো আর বলিনি। ছোট বৌদি বলল, শুধুই কথা বলেছে, আর কিছু করেনি? বলো না ভাই, আমাদের স্বামীরা তো শহরে থাকে হপ্তার বার, 5 দিন একা একাই থাকি। তা চুমু টুমু খায়নি ওরা? ছোট হেসে গড়িয়ে পড়ল। মেজ ওকে চড় মারল আলতো করে। কি মুখ রে বাবা তোর, খেলেই বা তোকে বলবে কেন? ছোট বলল, আমাদের সুন্দরবাবু তো মেয়েদের থেকে 1000 মাইল দূরে থাকেন, সেই ছেলে তোমাদের নিয়ে এলো, পছন্দ আছে। এখানে ইলেকট্রিক নেই, হ্যারিকেন জ্বলছে। ওরা দুজন জানলার পাশে বসে মাঠ দেখছিল। সেখানে অজস্র জোনাকি। বৌদিরা নিচে রান্না করতে গিয়েছে। ওদের দেখার পর আর একটুও ভয় করছিল না। সুন্দর সেই যে গিয়েছে, আর দেখা পাওয়া যাচ্ছে না তার। নিপা ফিসফিস করল, এদের টয়লেট কি ভীষণ নোংরা রে। গ্রামের দিকে এরকমই হয়। এই তুই কখনো পুকুরে স্নান করেছিস? না রে, মা সব সময় ঠান্ডা গরম জলে স্নান করতে বলে। আমাকেও। তোর মন কেমন করছে? নিপা বলল, এক্সাইটেড হলে মার বুকে ব্যথা করে, হাঁফ ধরে। বাবার জন্যও কষ্ট হচ্ছে জানিস। বাবা না, আমি ঘুমিয়ে পড়লে আমার কপালে একবার হাম খেত। হাম? হেসে ফেলল বনি। হাম তো বাচ্চাদের খায়, তুই কি বাচ্চা? কথাটা খারাপ লাগলো না নিপার। হঠাৎ তার মনে হলো বাবাকে কোনো দিনও সে আর দেখতে পাবে না। টপ টপ করে জল পড়তে লাগলো গাল বেয়ে। বুকের ভেতরটা খাঁ খাঁ করতে লাগলো। হ্যারিকেনটা পেছনে থাকায় বনি কিছুই দেখতে পাচ্ছে না। বনি বলল, স্বপন এলে ওকে আমি খুব বকবো। তারপর কি করবি? কোথাও চলে যাব ওর সঙ্গে। আর আমি কি করব? স্বপন কি একা আসবে নাকি? অতীনকেও তো নিয়ে আসবে। আমি অতীনের সঙ্গে যাব কেন? বাহ, ও তোকে ভালোবাসে না? আমি তো আর বাসি না। নিপা মাথা নাড়ল, এমনিই ভালো লাগে। তাহলে তুই এলি কেন? একা একা বড় হব বলে। বাবা মার সাহায্য ছাড়া বড় হয়ে ফিরে যাব। মা প্রায়ই আমাকে বলে আমার ভবিষ্যৎ নাকি ঝরঝরে। সেটা যে মিথ্যা তা প্রমাণ করব। কি করে? জানি না। কেঁদে ফেলল নিপা। কাঁদিস না নিপা। নিপার পিঠে হাত রাখল বনি। স্বপন অতীন এলে সব ঠিক হয়ে যাবে, দেখিস। এত ঝাল রান্না কখনো খায়নি নিপা। আর কি সব তরকারি! বাড়িতে হলে ছুঁয়েও দেখত না সে। হাঁটু মুড়ে খেতে বসেও কষ্ট হচ্ছিল। রান্না কিন্তু ভালো। মা রোজই এক মেনু করে, মাছ অথবা মাংস। ঝাল সত্ত্বেও মাছের প্রিপারেশন দারুণ লেগেছিল। আর পায়েসটা ফ্যান্টাস্টিক। কিন্তু রাত্রে ঘুম হচ্ছিল না বনিরও। এই প্রথম বাড়ির বাইরে রাত কাটাচ্ছে ওরা। দরজা ভিতর থেকে বন্ধ, কিন্তু বাইরে শেয়াল ডাকছে। কয়েকবার মনে মনে কেঁদেছে সে। একবার মনে হলো বনিও কাঁদছে।
হঠাৎ জিজ্ঞাসা করেছিল, এই মালদা থেকে আসতে কতক্ষণ সময় লাগে রে? নিপা জানে না, জবাবও দিতে পারেনি। ভোর হতেই দরজায় শব্দ। ওরা দুজনেই একসঙ্গে চিৎকার করে বলল, কে? ছোট বৌদির গলা ভেসে এলো, চলে এসো, স্নান করতে হবে। ঠান্ডা হাওয়া বইছে। ওরা তোয়ালে নিয়ে ছোট বৌদির সঙ্গে সেখানে এলো। আশেপাশে কেউ নেই, এখনো আলো ফোটেনি। ছোট বৌদি বলল, তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে নাও, তোমাদের দেখলে লোকে বুঝবে যে শহরের মেয়ে। খুব ভয় লাগছিল জলে নামতে, কিন্তু জল তত ঠান্ডা নয়, কিন্তু কেমন যেন ঘোলাটে, পায়ের তলায় কাদা মাটি। নিপার মনে হলো কয়েক পা গেলেই ডুবে যাবে। সে গায়ে জল ছিটিয়ে স্নানের চেষ্টা করতেই ছোট বৌদি তার কাঁধ ধরে জলে চেপে ধরে ছেড়ে দিল। রাগ এবং ভয়টা কেটে যেতে খুব মজা লাগলো তার। বনি এখন বারংবার ডুব দিচ্ছে, ছোট বৌদি এবার তাগিদা দিচ্ছে ফেরার। নিপা বলল, আমাকে কিন্তু সাঁতার শিখিয়ে দিতে হবে। ছোট বৌদি বলল, শেখাতে হবে না, ঠিকই শিখে নেবে। গলার স্বরটা যেন কেমন। সারা দিন ঘরে বসে থাকা আর লুডো খেলা, আর দারুণ দারুণ সব খাবার। কচু দিয়ে মাছের প্রিপারেশনটা দারুণ, দুধ পুলিটাও অসাধারণ। ছোট বৌদি আজ দুজনকেই শাড়ি পরিয়ে দিল। সন্ধ্যের পরেই বড় বৌদি ছুটে এলো, খবরদার কথা বলবে না তোমরা। চোখ মুখ দেখে চমকে উঠল ওরা। কেন? পুলিশ এসেছে গ্রামে, বুঝেছ? বাড়ি বাড়ি খুঁজে দেখছে। বড় বৌদি ওদের হাত ধরে টানতে টানতে রাস্তার দিকে একটা ঘরে নিয়ে গেল। সেখানে অনেক জিনিসপত্র ঠাসা। দুই বৌদিকেও সেখানে থাকতে বলল। তাকে হ্যারিকেনের আলোয় খুব উত্তেজিত দেখাচ্ছে। দরজা বন্ধ করে বড় বৌদি চলে গেলে নিপা জানলার কাছে গেল। বাইরে অন্ধকার, এদিকটা ওরা দেখেনি। বাড়ির গায়ে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, তাতে ত্রিপল ঢাকা। মেজ বৌদি ওর হাত ধরে টানল। মরার ইচ্ছা হয়েছে? হ্যাঁ, এসো, চলে এসো এদিকে। একটা কথা বলেছ কি একেবারে কেটে ফেলবো, বুঝেছ? নিপা বিস্ফারিত চোখে দেখল মেজ বৌদির হাতে একটা বড় ছুরি। ওর মাথা ঘুরতে লাগলো। বনি অনেকটা শান্ত গলায় জিজ্ঞাসা করল, ওরা এই গ্রামে কি করে এলো? তোমরা যখন বাস থেকে নেমেছিলে তখনই একজন স্কুলমাস্টার দেখেছে, কাগজে খবর পড়ে সে ব্যাটা জানিয়েছে। শোনো, পুলিশ চলে গেলে তোমরা নেমে একটা ট্রাকে উঠে পড়বে, আর ত্রিপলের তলায় চুপটি করে শুয়ে থাকবে, বুঝেছ? সুন্দর তোমাদেরকে তোমাদের প্রেমিকের কাছে নিয়ে যাবে। নিচে খুব হইচই হচ্ছে। ওরা কাঠ হয়ে দাঁড়িয়েছিল। আওয়াজটা ধীরে ধীরে উপরে উঠে এলো। বড় বৌদির গলা ভেসে এলো, 1000 বার বলেছি তো, কেউ নেই, তবু বিশ্বাস করছেন না? দেখলেন তো সব ঘর। পুরুষ কণ্ঠ শোনা গেল, ওই ঘরে কে আছে? হ্যাঁ? উফ বাবা, ও ঘরে আমার জায়েরা আছে, অল্প বয়সী, বাইরের পুরুষের সামনে তারা বের হয় না। তবু একবার দেখব, উপরওয়ালার হুকুম। বেশ, আসুন। টর্চের আলো পড়ল ঘরে। দুই বৌদি ওদের আড়াল করে দাঁড়িয়ে আছে। আলো নিভে যেতে বড় বৌদি বলল, হলো তো, আপনাদের জন্য মা বোনের ইজ্জত আর থাকবে না, চলুন নিচে চলুন। দ্বিতীয় গলাটি একটি কথা বলল, আপনাদের বাড়ির বউরা কি ববছাট চুল রাখে? হ্যাঁ স্যার, দেওয়ালে দেখুন, দুটো ববছাটের ছায়া দেখলাম, আপনি ভেতরে ঢুকুন তো। খাটের উপর হাঁটুতে মুখ গুঁজে বসেছিল নিপা। পাশের ঘরে বাবা। লালবাজার থেকে নিয়ে আসার পথে এবং এখানে আনার পর বাবা একটাও কথা বলেনি। ওপরে এখন ভিড়। পাশের বাড়ির মাসিমা জিজ্ঞাসা করলেন, শুনলাম নাকি ট্রাক রেডি ছিল? হ্যাঁ, রাত্রেই নাকি পাচার করে দিত লগ্ন। বাপ রে বাপ, খুব বেঁচে গেছো। তবে যাই বলো দীপ্তি, তোমরা মেয়েকে মানুষ করতে পারোনি। সবাই চলে গেলে বাবা ঘরে ঢুকল। নিপু,
বলতো আমি তোকে কি দিতে পারিনি? পিছন থেকে মা চিৎকার করে উঠল, কথা বলো না ওর সঙ্গে, ও রাক্ষসী। মরে গেলি না কেন? হ্যাঁ কেন? এই আমাদের মুখ পুড়িয়ে কেন এলি? বাবা বললে, এতদিন মেয়ের জন্য অজ্ঞান হচ্ছিলে আর এখন মরে যেতে বলছো? এভাবে কথা বলো না ওর সঙ্গে, বুঝেছ? ওকে খেতে দাও। আর এই যে, তুমি আবার দয়া করে খাবে না বলে বসো না কিন্তু, আমি আর সহ্য করতে পারছি না। ইচ্ছে ছিল না, কিছুই ভালো লাগছিল না। সুন্দর লোকটা অধ্যাপক নয়, মেয়ে ধরে চালান করে। কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করছিল না, কিন্তু 3 বৌদি আর সুন্দরকে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে এসেছে পুলিশ। তাহলে ওরা যে মিষ্টি করে গল্প করত সেসব। খাবার টেবিলের সামনে মা, ওপাশে বাবা। বাবা চুপচাপ বসে আছে, সেই এক মেনু। মাছের ঝোলটা মুখে দিয়েই সরিয়ে রাখল সে। সঙ্গে সঙ্গে মা বলে উঠল, কি মুখে উঠছে না? সেখানে কি রাজভোগ খেতে? মাথা নাড়ল নিপা। ওরা ওরা ফ্যান্টাস্টিক সব রান্না করতো মা, বাড়িতে সেসব রান্না কোনোদিনও খাইনি। সঙ্গে সঙ্গে প্রায় ঝাঁপিয়ে পড়ল মা। কি 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 বললি? প্রশংসা হচ্ছে? হ্যাঁ, যারা তোমাকে জন্মের মতো ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দিত তাদের প্রশংসা করছো? কাল সাপ, কাল সাপ। নিপা বাবার দিকে তাকালো। এটু হাতে টেবিলে রাখা বাবার হাতটা জড়িয়ে ধরে বলল, আমি আমি ওখানে খুব ভালো ছিলাম বাবা। ওরা খুব ভালো খাওয়াতো জানো, পুকুরে স্নান করতে দিত। পুকুরে ডুব দিতে আমার ভীষণ ভালো লাগতো। কেমন হলুদ হলুদ পৃথিবীটা কেমন হলুদ হলুদ। আজকের গল্প পাঠ এখানেই শেষ করছি। আজ পড়লাম চৌকাঠে পা। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক সমরেশ মজুমদার। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।